বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে এসে জলে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের পাশে আজীবন থাকার প্রতিজ্ঞা নিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন বলে জানান তিনি। এদিন রাজ্যবাসীর একাংশ বন্যা পরিস্থিতির কারণে বিপদের সম্মুখীন। আগের দিন হুগলির পরশুরা, গোঘাট, আরামবাগ এলাকা, পশ্চিম মেদিনীপুরে ঘাটালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বীরভূমের বন্যা কবলিত এলাকার প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছিলেন তিনি। এদিন পাঁশকুড়ার রাতুলিয়ার বন্যা কবলিত এলাকা সরজমিনে ঘুরে দেখলেন ও সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন দিনরাত্রি মানুষের পাশে আছে। যাদের শস্যের ক্ষতি হয়েছে তারা শস্যের বিমা টাকা পাবেন। এখন তিনি উন্নয়নের পথে যাচ্ছেন। এই বছর কোনো এক আলোচনা ব্যতীতই 5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল বন্যা কবলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটি ম্যানমেড, এর বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে জল কিন্তু আরো এগিয়ে যাবে, যারা এগিয়ে আছে তাদের ছড়াও। আমার উপরে কালকে 4 জন ডুবে যেতে বলবে জলের যা ওকে এখন চাষের মাঠ ফাট সব আরে সেটা তো আমরা দেখে দেবো। চাষের জন্য তোমার ভাবতে হবে না। না না, ওকে তাড়াহুড়ো করতে দিও না, জলে আসতে না না, আমায় গিয়ে তো অন্য কাজ করতে হবে। ভাই আমাকে বলো না, আমার সমস্ত এইগুলো দেখে গেলাম কাজগুলো করতে হবে। এরা রিলিফ টিলিফ পাচ্ছে। তুমি একটা কাজ করবে, জল থেমে গেলে মানে জলটা শুকিয়ে গেলে যত চাষি জমি আছে ওগুলো শস্য বিমা যত শস্য আছে, ক্রপ ইন্স্যুরেন্সে অধিকদের সাথে কথা বলে করবে। দিয়ে হচ্ছে যাদের বাড়ি একদম ভেঙে গেছে, মাটির বাড়ি, তার লিস্টটা অন্তত করবে। আর এইটুকু রাস্তা খারাপ আছে আমি দেখলাম, বাদ বাকি রাস্তাটা খুব ভালো হয়েছে। নৌকা করে তখনই যাও যখন জলের স্রোতটা থাকবে না। স্রোত থাকলে কিন্তু জল ডুবিয়ে দিচ্ছে, দোতলা বাড়ি শুদ্ধ ডুবিয়ে ভেঙে ফেলে দিচ্ছে, এত জলের তো। এখনো পর্যন্ত আমার মনে হয় 5 লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে। আমি এখন ফিরে গিয়ে ফার্স্ট কাজ আমার হচ্ছে, যেটা আমার 2 ঘন্টা লাগবে, আমি ফিরে গিয়ে যেটা ফার্স্ট করবো। আর দেখাবে না, আর দেখাবে আমার ঠিক 2 ঘন্টা লাগবে। এটা উদয়নারায়ণপুর আমতার কাছে ওই তো সঙ্গে এসে গেছে। আমরা দাঁড়িয়ে আছি, জলে জল চারিদিকে। আমি গিয়ে যেটা করব, আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পুলিশ এবং মেন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একটা মিটিং করব এবং যেটা করতে হবে সবাই কিছু না। আমি রাজাতে এখানে আছি, সুকান্ত আছে। আমি যেটা বলছি, ডিবিসিকে যেভাবে এবার ডিবিসি যা বিহেভ করেছে, ডিবিসি প্রায় 4-4.5 লাখ, কোনো হিসেব নেই, আমাদের জানাচ্ছেও না। কোনোদিন কিন্তু এটা হয়নি। আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে। যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল, আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম। আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না। আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না, তাতে আমার অসুবিধা হয় না। আমাদের রাজ্যটা নৌকার মতো, উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে, মালদায় বন্যা হয় বিহারের জলে। গঙ্গা ভাঙনের পরে ফরাক্কা ড্রেজিং না করার ফলে। আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি রাত্রিবেলায়, এবং আরে আমাকে আমারটা করতে দাও না, 3 বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি। ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে, আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি। এখন জল ছাড়ার পরিমাণ 5 লক্ষ ছাড়িয়ে গেছে। পুরো হিসেব ওরা আমাদের বলছে না। এভাবে তো চলতে পারে না বছর পর বছর।
তাও তো 5 লক্ষ পুকুর কেটেছি আমরা, 500 চেক ড্যাম করেছি, তার মধ্যেও জলটা ঢুকছে। সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো, দোতলা সমান জল ঢুকেছে। এবং পাঁশকুড়া এই অঞ্চল জলটাকে দেখাও কিভাবে জল যাচ্ছে, এক্ষুনি তোমরাও ডুবে যাবে, এক্ষুনি সরে যেতে হবে। এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে, নতুন করে ছেড়েছে এই জলটা। আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলো, এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। 2 হচ্ছে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট আমাকে দিতে। 3 হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে। সরো জলটা দেখতে দাও, জলে ডুবে যাবে এক্ষুনি। কৃষি জমি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করবেন না, তারা শস্য বীমার টাকা পাবেন, শস্য বীমার টাকা। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি, আমরা 500 কোটি টাকার চেক ড্যাম করেছি, আমরা গোপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি। ঘাটাল মাস্টারঘাট প্ল্যান যেটা পড়ে আছে 10 বছর ধরে, সেটাও আমরা ডিপিআর তৈরি করছি, আগামী 2 বছরের মধ্যে করে দেব। কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে, আর ডিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% এসছে, কেন কেন্দ্রীয় সরকার ডিবিসি ড্রেজিং করবে না, ডিসিনফেকশন করবে না? ডিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। ফরাক্কায় ড্রেজিং করে না, বাংলা ডোবে, বিহার ডোবে। আর ডিবিসি ড্রেজিং করে না, বাংলা ডোবে, বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে। এটা তো ঠিক নয়। বাংলা একটা নৌকার মতো, আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে, ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে, আলিপুরদুয়ারে ঢুকবে, কুচবিহারে ঢুকবে, নর্থ বেঙ্গলে ঢুকবে। আর মালদা নদীকে গঙ্গার ইরোশন মুর্শিদাবাদের, আর দক্ষিণবঙ্গ ডুবছে ডিবিসির জলে। এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে। এই জায়গাগুলো ভেজা ছিল না, অনেকটা দূরে ছিল, আমাকে এসপি বললেন, ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে। এবং দেখুন এক্ষুনির মধ্যে এতটা ডুবে গেছে। আমি সবাইকে বলবো জলের ঝুঁকি নেবেন না, জল আর আগুনের ঝুঁকি নেবেন না। অন্তত 2 দিন একটু সেফ প্লেসে থাকুন, তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনারা আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান। আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার, কোনো যেন রিলিফে অভাব না হয়। প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন, আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে, কেউ যেন অসুবিধায় না পড়ে। আমি মিদনাপুর পশ্চিম, হুগলি, হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার, মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত। ডিবিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। আবার ছেড়েছে, মানে পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়, বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যান মেড প্ল্যান। আমি আবার আপনাদের বলছি, আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে। আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক্ষুনি মানুষকে নিয়ে। সামনে থেকে যারা দোতলায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোড়ে, প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান। জল কিন্তু 8 ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব, আগুন যেমন হু হু করে ডুবিয়ে দেয়। আমরা পাঁশকুড়া থেকে, আমি দেবরাতেও জানি হয়েছে, দেবরা আমি দেখতে দেখতে এলাম। দেবরা আমি ডিএমকে বলবো, পশ্চিম মেদিনীপুরের ডিএমকে বলতে দেবরার রিলিফগুলো পাঠাতে, এমএলএকেও একটু কনফিডেন্স নেবে, জেলা পরিষদকে, এবং কেশপুরটাও দেখে নিতে। দেবরাতেও 10টা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুরালও ডুবেছে, একটা ট্রাইবেল গ্রাম,
সেটাও দেখে নিতে, এবং পাঁশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে। কোন রকম যাতে লোকে না বলতে পারে যে আমি রিলিফ পাইনি। আমি কিন্তু ডাইরেক্ট ডিএম দের দায়িত্ব দেব এবং এসপি দের এটা দেখার জন্য। খরচা করুন, মানুষকে দিন, তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না। আমি এখন যাচ্ছি উদয়নারায়ণপুর আমটাকে অ্যালার্ট করতে, কারণ ওখানকার অবস্থা খুব খারাপ। আপনারা দেখতে পান মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতে স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম, শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম আমার ইস্টার্ন রেল। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করার, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল।
আরও ইচ্ছা আছে 6টা লাগানো। যদি সংস্থান হয় তাহলে করব।